বলছি আমাদের দেশ থেকে আমি আসবো না পুলিশ স্যার কথা বলতে এসেছেন কথা বলে হ্যাঁ স্যার রিকোয়েস্ট করলাম বললো কথা বলছে আমাদের মধ্যে আলোচনা আছে আপনি আমরা দেখুন আমরা সমস্যা নিয়ে এসেছিলাম এখন সমস্যা বেড়ে এখন তো তিনজনের সমস্যা এখন ইস্যু একজনের নয় তিনজনেই দেখা করতে দিয়েছিলাম আমরা ওই বাড়াবো কমাবো করবো এই সবটা আমাদের জায়গায় আমরা শুধু জানতে এসেছি কিন্তু আমরা দেখলাম তার পরে পেয়েছে সেম সমস্যা এখন একজন কেউ যে নিজের সমস্যা আছে হ্যাঁ যে তিনজন তারা মিনিমাম তিনজন যাবে তার সাথে একজনকে যাওয়া করতে হবে না কথা বলবে আমি স্যারকে এই কথা কিন্তু বলবো যে তিনজনের সমস্যা একজনের নয় দুজনকে কেন করে তাই ওরা বলছে যে অন্তত চারটা বসার একটা অর্ডার Okay, thank সাতাশে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো, মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সব কিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো যে এই জায়গায় দেখুন কিসের প্রতিহিংসা হতে পারে। একটা জিনিসেরই প্রতিহিংসা হতে পারে যে আমাদের যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আরজিকরে 9ই আগস্ট, তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল, বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়ার জায়গাটা করেছিলাম, সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা। তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়তা এলো কখন? যখন কাউন্সিলিং হয়ে গেল, এসআরসিদের পোস্টিং দিয়ে দেওয়া হলো, তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়েনিংয়ের অর্ডার আসছে তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দৃষ্ট আছে। আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং পরীক্ষা, আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি, তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে। সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের জয়েনিং দিন আমরা কাজ করতে চাইছি। আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে, আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি 42-44 দিন,
কমপ্লিট সিজি ওয়ার্ক আমরা করেছি। আর আমাদের এসআরসিপের যে পোস্টিং যদি দেখেন যে প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ, তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় 70-80 দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে, 3 মাস 90 দিনের উপর অতিবাহিত হয়েছে। তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে? তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আসে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ নয় এটা তো আমরা মনে করি না। তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? এই কাউন্সিলিং প্রসেসে ধরুন আমি একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি পড়ছেন, তো আপনি জয়েন্ট পরীক্ষা দিলেন, জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর আপনি চুজ করলেন যে আমি শিবপুর কলেজে পড়তে চাই। এবার সরকার কি বলতে পারে যে না শিবপুর কলেজে তোমার পড়ার দরকার নেই, আমার মনে হয় যে এই একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কাটোয়াতে, এখানের এই কলেজটিতে আপনার পড়া দরকার কারণ এখানে ছাত্র কমে যাচ্ছে? বলতে নিশ্চয়ই পারে না, কারণ আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে যে প্রাপ্ত মার্কস সেই অনুযায়ী আপনি চুজ করেছেন আপনি কোথায় পড়াশোনা করবেন। এই জিনিসটাকে কোনোভাবেই বলা যেতে পারে না যে আপনি গুলিয়ে দিতে পারবেন না যে এটা একটা ডাক্তারের বদলি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট কিন্তু এই রাজ্য সরকারের কোনো কর্মচারী নয়, তারা হচ্ছে ছাত্র যারা নিজের পড়াশোনা শেষ করে বন্ড পোস্টিংয়ে আছে। এই দুটোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। যে সহজ উদাহরণটা আমি দিলাম, আপনি আপনার ছেলে মেয়ে কেউ ভর্তি হলো মেডিকেল কলেজে, ভালো র্যাঙ্ক করে নিল, সে আরজিকর নিল বা কোথাও নিল, তারপর তাকে বলা হলো যে না তাকে পড়তে যেতে হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। এটা যেরকম হতে পারে না, ঠিক সেরকমই কাউন্সিলিং প্রসেসের মধ্যে এটা কি করে হতে পারে? যে চাকরিটা বদলির চাকরি, তো তাহলে তাদের বেছে বেছে তারা যদি এতই জনগণের সেবক, মানুষের সেবক, গরিবের সেবক, তাহলে মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কুচবিহার, আলিপুরদুয়ার সেখানকার মানুষকে সেবা করতে তো আপত্তি নাকি? তা একজন দিনের পর দিন একই জায়গায় থাকবে কি করে হতে পারে? সব প্রফেশনে আছে এই ধরনের চাকরি যাদের। ডাক্তারদের বদলি হয় না, ডাক্তারদের তো বদলেরই চাকরি। পুলিশের বদলি হয় না, বদলেরই চাকরি। এখন যদি আন্দোলনকে হাতিয়ার করে চাকরির সুবিধা নেওয়ার চেষ্টা হয় তাহলে তো অত্যন্ত খারাপ কাজ।